অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ড ফ্যান্টাস্টিক প্রশ্ন হয়েছে। আমি আমার বক্তব্য শুরুর সময় আমাদের কিছু ত্রুটির ব্যাপারে যখন স্বীকার করেছিলাম, এই একটা ত্রুটি কিন্তু আমি স্বীকার করতে ভুলে গিয়েছি যে ইয়েস, আমাদের চলমান যে লিগ বিপিএল এবং বিসিএল, এই লিগের কিন্তু আমাদের মানটা আরো একটু অনেক উঁচু জায়গায় নিতে হবে। কারণ বাংলাদেশের ফুটবলকে যদি আসলে পরিচিতি দিতে চাই বিশ্বের কাছে, তাহলে বাংলাদেশ লিগটাকে কিন্তু হাইলাইট করতে হবে, নট জাস্ট দি ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম তো মাঝে মধ্যে খেলবে না। অ্যান্ড সাংবাদিক ভাই বোনেরা, যে আপনারা মানে ঢাকার বাইরে নিজেরা যান আক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে যা রাত পর্যন্ত, আপনাদের কারণে কিন্তু যতটুকু আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, এটা ডেফিনেটলি প্রশংসনীয়। ডেফিনেটলি আমরা লিগের ব্যাপারে আরো অনেক চিন্তা ভাবনা করে ফেলছি অলরেডি। আপনি দেখবেন যে এই যে নেক্সট যে লিগটা শুরু হতে যাচ্ছে 2025-26 সিজনের জন্য, এখানে অনেক বেটার কোয়ালিটি আসবেন। আমি ইতিমধ্যে জানেন যে এএফসিতে আভানি এবং বসুন্ধরা খেলার জন্য অনুমতি পেয়েছে। আমরা কাজ করব বাকি যে ক্লাবরা আছে, মোহামেডান, ফোর্টেস, ব্রাদার্স ইউনিয়ন, তাদেরকে নিয়েও এএফসি লাইসেন্সিং করে যেন আরো ক্লাবদেরকে আমরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতে আমরা সক্ষম করে নিতে পারি। তখন হবে কি, আমাদের ক্লাবগুলো যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই থাকবে, তখন লোকাল লিগটাও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলা হবে। তার পাশাপাশি অফ সিজনে যেটা আপনি বললেন, ইয়েস, আমরা অফ সিজনে কিছু ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, অফ সিজনে কিছু অন্য দেশের প্রীতি ম্যাচ, যেমন আপনারা জানেন যে ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্যান্য ক্লাবগুলো এখন অফ সিজনে বিভিন্ন দেশে যায় ক্লাব ফুটবল বা টুর্নামেন্টস খেলার জন্য। আমরা সেই চিন্তা চেতনাও আমরা সামনে রাখছি। কিন্তু প্রশ্নটা ওয়াজ খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্রশ্নটার জন্য আমি আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ইটস ভেরি আনফর্চুনেট যে আমরা যুগান্তর পত্রিকাতে যেই মান অনুযায়ী আমরা দেখি, আর আপনাকেও যে খ্যাতিমান রিপোর্ট হিসেবে আমরা দেখি, আপনার প্রশ্নগুলো কিন্তু সেই মান পর্যন্ত হয় নাই। আমি একটু ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমানে যে কমিটিরা আছেন, প্রত্যেকটা কমিটি মেম্বার কিন্তু নির্বাচিত, অ্যান্ড প্রত্যেকটা কমিটি মেম্বারের রক্ষা করার ডিগনিটির দায়িত্ব আমার। তো আপনি যে অ্যাকিউজিং করেছেন, সেগুলো যদি প্রমাণ সাকারে কিছু করতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম। বাট সেই বাদে আপনারা যদি গদবাধা আমরা কথা এখনো বলি, যেটা আগেও শুনেছি, সেটা অনেস্টলি যেই কাজটা আমরা করতে চাচ্ছি আর যেই জায়গাটাতে আমরা চলে এসেছি, সেটার জন্য খুবই খাতারনাক, অ্যালার্মিং এবং দুঃখজনক। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে কন্টিনিউয়াসলি আবারও উইথ অল রেসপেক্ট, যে আপনি ফুটবল নিয়ে প্রশ্ন করেন, আপনি ফুটবল নিয়ে সমালোচনা করেন, আপনি ফুটবল উন্নয়নের ব্যাপারে আগেও যেরকম অবদান রেখেছিলেন আগামীতে রাখবেন। সেভাবে আমি মনে করি আমাদের সভাটা আরেকটু শোভনীয় হবে। কিন্তু যখনই আপনি পার্সোনালি কাউকে অ্যাটাক করতে যাচ্ছেন, আমি মনে করি না যে তাহলে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন, আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম অথবা ব্যক্তিগত প্ল্যাটফর্ম নিয়ে আসছেন। তো সেই জায়গায় আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ফুটবলের বাইরে যদি আমাদের কথা বলতে হয়, আই ওয়েলকাম দ্যাট অল দ্য টাইম। আর আরেকটা হলো যে অতীতে কি হয়েছে, অতীতের ব্যাপারে আমরা সবাই জানি, সেখানে ফিফা জড়িত আছে, দুদক জড়িত আছে, ফেডারেশনের মানে ইন্টারনাল ইস্যুস জড়িত আছে। তো সেই সময় সেই সিদ্ধান্তগুলো তো হয়ে গেছে। তো আমরা একটা ইস্যুতে আমরা রিপিট না করি, আমরা বর্তমান আমাদের সফলতাটাকে সেলিব্রেট করি, আর আমরা সামনের দিকে একটু চিন্তা করি। বাট যদি আপনারা এটাকে পার্সোনালি দেখতে চান, দেন আই এম সরি টু সে যে এই জায়গাটাতে নট অনলি আমি কোনো কমেন্টস করব না, বাট ভবিষ্যতেও কিন্তু আমার বাকি 20 জন যারা মেম্বার আছেন, আমার বিএফএফ স্টাফ যারা আছেন, আমার যারা খেলোয়াড় আছেন বাংলাদেশ ফুটবলের জন্য, তারা খেলে, নারী এবং পুরুষ, সবাইকে ডিফেন্ড করার দায়িত্ব আমার। অ্যান্ড আমি সেই ডিফেন্সের জন্য কিন্তু যত ব্যবস্থা নিতে রাজি আছি এবং আগামীতে ডেফিনেটলি রাজি হব। আর তার ভিতরে কিছু মানে অনলাইনের মাধ্যমে আমি দেখেছি, সরাসরি দেখেছি, কমপ্লেন্স থাকবেই, যেখানে 18,000 টিকিট বিক্রি করা যাচ্ছে, 20,000কে বসানো যাচ্ছে সিট অনুযায়ী, সেখানে 2 লক্ষর চেয়ে বেশি মানুষজন টিকিট চাচ্ছে। তো ন্যাচারালি যেখানে মাত্র 10%কে টিকিট দেওয়া যায়, যে প্রক্রিয়াতে আপনি করেন না কেন, কিছু তো অভিযোগ মনোবেশনা থাকবে। আরেকটা জায়গায় যেটা আমাদের রেজাল্ট আমরা পেয়েছি, সেটা ছিল এই স্টেডিয়ামের ভিতরে শৃঙ্খলা। বিকজ প্রত্যেকটা টিকেটে এখন সবাই জানতো তাদের গেট কোনটা, তাদের সিট কোনটা, তারা কোথায় বসবেন। এটা স্টেডিয়ামের ভিতরে যখন প্রবেশ করা হয়েছে, সেখানে কিন্তু অত্যন্ত শৃঙ্খলার সাথে আমরা ম্যানেজ করতে পেরেছি, যেটাও এই প্রযুক্তির কারণে যেটা হয়েছে অনলাইন টিকেটিং এর মাধ্যমে। থার্ড একটা অ্যাসপেক্ট ছিল ব্ল্যাক মার্কেটিং। আগে ছিল এক একজন 10টা 20টা 30টা 100টা পড়লেও টিকিট একবারে নিয়ে যেত, অনেকে টিকিট পেত না, আর অন্যরা ব্ল্যাক মার্কেটে বেশি দামে টিকিট কিনতে হতো।
সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে। ইট ডাজন্ট মিন যে হয় নাই, বাট অনেক কমে এসেছে, কারণ আমরা একজনকে বা একটা নাম্বারের এগেনস্টে আমরা ম্যাক্সিমাম 5টা টিকিট কেনার জন্য আমরা অ্যালাউ করেছিলাম। তো ওই লিমিটেশনটা আমরা কিন্তু ইনফিউজ করে দিয়েছিলাম। তার পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু টিকিট বিক্রি করেছিলাম। বাংলাদেশের বাইরে কিন্তু 13টা দেশে লোকজন টিকিট কিনেছে। তো টিকিট যে সবাই পায় না এটা ঠিক না, বাট অফকোর্স প্রবলেম হয়েছে, সার্ভার ডাউন হয়ে গেছিল দুইবার, আমরা হ্যাকার্সের ভিকটিম হয়েছিলাম। বাট দিস আর অল পার্ট অফ ট্রাইং টু ডু সামথিং নিউ, ট্রাইং টু ডু সামথিং ইনোভেটিভ। বাট অ্যাজ আই সেড, যে কোনো কমপ্লেন্ট বা কোনো ব্যাড এক্সপিরিয়েন্সকে আমরা ইগনোর করব না। আমরা আগামীতে অনলাইন টিকিটিংয়ের মাধ্যমেই যত রকম ইমপ্রুভমেন্ট করা যায় আমরা সেই ইমপ্রুভমেন্টের দিকে আমরা সুচেষ্টা আমরা করব। আরেকটা লাস্ট পয়েন্ট যে আমাদেরকে হেল্প করেছিল, যে আমরা যদি ট্রেডিশনাল ভাবে আমরা টিকিট বিক্রি করতাম, যেটা ছিল ট্রেডিশনাল ব্যাংকের মাধ্যমে, তো এই ছুটির ভিত্তিতে যে 10টা দিন যে ঈদের ছুটি ছিল, তখন কিন্তু অনেক প্রতিষ্ঠান অনেক জায়গায় কিন্তু বন্ধ থাকতো। তো সেই ব্যাপারটাও মানে অ্যাটাক ইজ নট দ্য রাইট ওয়ার্ড, সরি, সেই ব্যাপারটা ওভারকাম করার জন্য আমরা কিন্তু আমাদের টিকিটগুলোকে আরো অনেক আগে ছেড়েছিলাম, মানে ম্যাচ ডেটা অনেক আগে ছেড়েছিলাম এবং অনলাইনে ছেড়েছিলাম, যেন অফিস খোলা থাকা অবস্থায় বা অফিস বন্ধ থাকা অবস্থায় আমরা এই প্রক্রিয়াগুলোকে সক্ষম করতে পারি। অনলাইন টিকিট নিয়ে অনেক কথা হয়েছে। যে দেখেন, আমি আপনাদের মানে প্রশ্নটাকে একটু ব্রড ভাবে উত্তর দিতে চাচ্ছি, যে প্রযুক্তিকে কিন্তু ভয় পাওয়া যাবে না, প্রযুক্তিকে কিন্তু সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথম ব্যাপারই ছিল যে আমরা ফুটবলটার ভিতরে যতটুকু টেকনোলজি ইনফিউজ করতে পারি আমরা সেটাই সক্ষম করতে চাচ্ছি। এখন সেই পথে যেতে কি দুই একটা ভুল হবে না? নিশ্চয়ই হবে। সেই পথে হাঁটতে গেলে কি মানে কোনো কিছু আনফোরসিন থাকবে না? অফকোর্স থাকবে। বাট ইট ডাজন্ট মিন যে আমরা পিছিয়ে যাব, ইট ডাজন্ট মিন যে আমরা ভয় পাবো। আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, আমরা অনলাইন টিকিটিংয়ে করব, এবং কিভাবে নিয়মিত ইমপ্রুভ করা যায় সেদিকে আমরা নিয়মিত আমাদের নজর রাখবো। অনলাইন টিকিটিং এর কিছু কিছু অ্যাডভান্টেজটা যেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি, যে সবার জন্য উন্মুক্ত। এখন কেউ একটা ফিজিক্যাল ব্যাংকের পাশে তার বাসা, বা কারো যেখানে যেখানে টিকিট ছাপা হয় তার পাশে অবস্থান থাকে, তারা টিকিট পাচ্ছে, কিন্তু দূর অঞ্চলে গ্রাম অঞ্চল থেকে টিকিট অ্যাক্সেস পাচ্ছে না, বাংলাদেশের বাইরে থেকে টিকিট অ্যাক্সেস পাচ্ছে না, সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। কারণ বর্তমান বাংলাদেশ তো বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমরা সেই বৈষম্যটাকে দূর করার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। অ্যান্ড আমি আশা করি যে যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদেরকে সামনে আরো শক্তিশালী করবে। রিগার্ডিং ইয়োর লাস্ট পয়েন্ট, যে দেখেন এটা ইটস আনফর্চুনেট আজকে আমাদের ভিতরে যেটা হয়েছে, বাট ম্যাটারটা এখনো ইন্টারনালি আছে। আপনি যে ইস্যুটা বলেন, তো ইন্টারনাল ইস্যুতে অ্যাজ আ প্রেসিডেন্ট আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। একটা জায়গায় যেতে হলে, একটা বড় ফ্যামিলিতে থাকতে হলে অনেক ইন্টারনাল সমস্যাই হবে, ইন্টারনালিও আমরা সলভ করব। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে এটা এমন কোনো কিছু হয়েছে যেটাকে ব্যাপকভাবে আমাদের বড় করে দেখা উচিত। বাট আপনি এটা তুলে ধরছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মোজাম্মেল হক চঞ্চল, আমি যুগান্তর পত্রিকায় কাজ করি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং আপনার মাধ্যমে আপনার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে, যে আমাদের সাংবাদিকদেরকে আপনি আজকে একটা মিড দ্য প্রেসে